ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব ৩৯। আসিল ঠান্ডা কণ্ঠে বলল, রেজওয়ান ভাইজান আর ফারিয়া একে অপরকে ভালোবাসে। কফি শেষ করে মগ বিছানার উপর রেখে ফারহাদ ভাবলেশীনভাবে বলল, তো। হাত থেমে গেল আসিলের। ভ্রুকুচকে চোখ নামিয়ে তাকালো ফারহাদের দিকে। লোকটা কি কানে কম শোনে? এরকম উত্তরের আশা মোটেও করেনি আসিল। তো মানে কি এটার? আসিল বিরক্তির নিঃশ্বাস ফেলে আবার বলে, আপনার মনে হয় না তাদের সম্পর্কের একটা নাম দেওয়া উচিত? ফারহাদ উঠে দাঁড়ালো নির্বাক হয়ে, এমন ভাব যেন সে আসিলের কথা শুনতেই পায়নি। বিছানা থেকে শার্ট তুলে খালি শরীরে জড়িয়ে নিল। তারপর আসিলকে ইশারায় বোতামগুলো লাগিয়ে দিতে বলল। আসিলের আর কি করার, দায়িত্ববান স্ত্রীর মতো এগিয়ে বোতাম লাগিয়ে দিতে আরম্ভ করলো। ফারহাদ ঘাড় কাত করে ঠোঁট কামড়িয়ে আসিলের শাড়ি ভেদ করে খোলা কোমরে হাত রাখতেই আসিল মৃদু কেঁপে ওঠে। বোতাম লাগানো শেষে আসিল চলে যেতেই ফারহাদ আসিলের হাত টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তার পিঠ হাত রাখলো আসিলের উন্মুক্ত পেটের ওপর। কাঁধ থেকে চুল সরিয়ে ঠোঁট স্পর্শ করলে আসিল শক্ত করে খামচে ধরে শাড়ির আঁচল। ফারহাদ মৃদুস্বরে বলে, যেতে বলেছি আমি। এই ফারহাদ নামক লোকটিকে আসিল কিছুতেই বুঝে উঠতে পারে না। ফারহাদের দ্বিতীয় পদক্ষেপ কী হবে তা ভাবনার বাইরে। আসিল একটু বিরক্ত হলো। সবসময় রোম্যান্সের জন্য লোকটা প্রস্তুত। ফারিয়ার রেজওয়ানের কথা যেন সে শুনতেই পায়নি। এরই মধ্যে ফারহাদ ঘাড়ে ডিপ কিস করে বলল, আজ হঠাৎ শাড়ি, কি ব্যাপার? আমাকে সিডিউস করার চেষ্টা করছো? করলে তুমি পস্তাবে। একবার মাথা খারাপ হয়ে গেলে বিছানা ছেড়ে উঠতে দেব না। ছি। আসিল ফারহাদের এমন ঠোঁটকাটা কথা আর নিতে পারছে না। লজ্জাহীন বেশরম মানুষ একটা। আসিলের সি শুনে ফারহাদ হেসে ফেলল, যাকে বলে শব্দহীন হাসি। আসিলকে এবার নিচের দিকে ঘুরিয়ে নিল। আসিলের হাত দুটো পেছনে মুড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল আসিলকে। মুখের সামনে পড়ে থাকা চুল কানের পেছনে গুজে দিয়ে বলল, তুমি তো শাড়ি পরতে পারো না, তাহলে আজ পরলে কি করে? ইউটিউব থেকে দেখে পড়েছি। না পড়তে পারলে নিশ্চয়ই আপনি পরিয়ে দিতেন না। ফারহাদ আসিলের গলায় নাক ঘষতে লাগলো। আসিলের কথায় শ্রবণে আসতেই ফারহাদ তার কানের লতিতে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলল, শাড়ি না পরিয়ে দিতে পারলেও শাড়ি খুলতে পারি, দেখাবো খুলে। আসিল নিজেকে সারাতে আরম্ভ করলো। এবার নিজের কথার জেলে নিজেই ফেঁসেছে। এখানে বেশিক্ষণ থাকা তার জন্য আশ্রয়ময় নয়, তাই নিজেকে সারাতে মরিয়া হয়ে উঠল। কিন্তু তার যে ফারিয়া রেজওয়ানের বিষয়টা ফারহাদকে বলতেই হবে। চলে গেলে চলবে না। সাত পাঁচ ভেবে চুপচাপ দাঁড়িয়ে রইল। আর ফারহাদ আসিলের গলায় আদরের পরশ দিতে লাগলো। মেয়েটা তার কাছে থাকলে নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারে না সে। নেশাহিল মাতাল হয়ে ওঠে সে বারংবার। আসিল চোখ বন্ধ করে আছে। তার হাত ছেড়ে দিয়ে তার খোলা কোমরে হাত রেখেছে লোকটা। ফারহাদ আসিলের আঁচল সরানোর জন্য উদ্যোগী হতেই আসিলের কথা শুনে থেমে যায়। আসিল চোখ বন্ধ করে শান্ত স্বরে বলল, আমার অভিমান ভালোবাসা না বুঝলেও নিজের বোনের চোখের ভাষা বুঝতে নিশ্চয়ই পারেন। আসিলের কথা শুনে ফারহাদ আসিলকে ছেড়ে দিল, কিন্তু কোনো উত্তর দিল না। আসিল যে কথাটি তাকে টিস করে বলল সেটা ফারহাদ বেশ বুঝতে পারছে। ফারহাদ ছেড়ে দিতেই আসিল হাঁপ ছেড়ে বাঁচল। ফারহাদের দিকে তাকাতে দেখলো লোকটা কোমরে টাওয়াল আর শরীরে শার্ট পরে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আসিলের একটু হাসি পেল ফারহাদের এরকম ফ্যাশন দেখে, কিন্তু হাসি মনে চেপে রেখেই খালি মগ হাতে নিয়ে হালকা আওয়াজে বলল, আমি নিচে যাচ্ছি, তাড়াতাড়ি চেঞ্জ করে আসুন, সবাই ওয়েট করছে আপনার জন্য। নাস্তার টেবিলে সবাই বসে আছে। আসিল আর নানু মাঝে মধ্যেই কিছু কথা বলছে, আর সাবিনা আন্টি কিচেনে কাজ করছে, তো আবার আসিল নানুর কথার সাথে তাল মেলাচ্ছে। ফারিয়া আর রেজওয়ান সামনাসামনি বসে আছে। টেবিলের তলা থেকে রেজওয়ান ফারিয়ার পা স্লাইড করে যাচ্ছে তার পা দিয়ে। ফারিয়া পা সরিয়ে নিলেও রেজওয়ানের লম্বা ঠ্যাং ঠিক পৌঁছে যাচ্ছে তার পায়ের কাছে, আর মিটিমিটি হাসছে। ফারিয়া এবার বিরক্ত হয়ে নিজের হিল জুতো দিয়ে একটা বাড়ি মারল রেজওয়ানের পায়ের ওপর। সঙ্গে সঙ্গে রেজওয়ান পা ধরে ও শিট বলে চিল্লিয়ে উঠল। সবাই বিস্মিত চোখে রেজওয়ানের দিকে তাকালো। হঠাৎ চিল্লে ওঠার কারণ জানতে এদিকে ফারিয়া কিছু না জানার ভান করে ইনোসেন্ট ফেস বানিয়ে জিজ্ঞাসা করে, এইভাবে চিল্লালেন কেন? কি হয়েছে আপনার? রেজওয়ান দাঁত কটমট করে তাকালো, চোখ দ্বারা ইশারা করলো, পরে বোঝাবো। ফারিয়ার কথায় আসিল আর নানু সহমত পোষণ করে রেজওয়ানের দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। রেজওয়ান একটা নার্ভাস হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, আবে মানে, না আসলে মৌমাছি হুল ফুটিয়েছে, তাই আর কি। ডোন্ট ওয়ারি, আই এম ফাইন। সাবিনা, ঘরে চুন আছে, থাকলে নিয়ে আসো। দাদু ভাইয়ের মৌমাছি হুল ফুটিয়েছে।
নানু মৃদু চিৎকার করে বলল কথাটি সাবিনা আন্টির উদ্দেশ্যে। সাবিনা আন্টিও নানির বলার সাথে সাথে চুন নিয়ে হাজির। এদিকে রেজওয়ান কি বলবে বুঝতে পারছে না, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে হাবলাদের মতো হেসে বলল, এইসব লাগবে না ডিয়ার, মৌমাছির কামড়ের সাথে আমার অনেক দিনকার সম্পর্ক। মাঝে মধ্যে গলায়, ঘাড়ে, গালে, ঠোঁটে আস্তে করে হুল ফোটায়, আমার সয়ে গেছে। রেজওয়ানের সমস্ত কথা শ্রবণে আসতেই ফারিয়া শুকনো কাশি কাশতে আরম্ভ করে। চোখ দিয়ে গিলে খাচ্ছে রেজওয়ানকে। আসিল দ্রুত উঠে ফারিয়ার পিঠে হাত বুলিয়ে দিয়ে পানির গ্লাস এগিয়ে দেয়। এতক্ষণে আসিলের কাছে সমস্ত কিছু স্বচ্ছ। রেজওয়ান আর ফারিয়ার মধ্যে যে এই প্রেমময় খুনসুটি চলছে সেটা বুঝতে পেরে মনে মনে হাসে। এইসবের মাঝেই ফারহাদ নেমে এলো সবসময়ের মতো হ্যান্ডসাম কিলার লুক নিয়ে। আসিল চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ইস, এত হ্যান্ডসাম হওয়ার কোনো দরকার ছিল কি? আসিলের তাকানো দেখে ফারহাদ বাঁকা হাসি দিয়ে দুষ্টু ভঙ্গিতে চোখ টিপ মারতেই আসিল হকচকিয়ে গেল। লোকটার এরকম আচরণ দেখে কেউ বলবে যে ফারহাদ কি পরিমাণ হিংস্র। ফারহাদ সবাইকে গুড মর্নিং জানিয়ে খাওয়া আরম্ভ করলো। আজও আসিল নাস্তা বানিয়েছে বুঝতে পারে ফারহাদ। একদিন খেয়ে আসিলের হাতের রান্নার স্বাদ অনুভব করতে পেরেছে সে। মেয়েটা যেন মিশে যাচ্ছে ফারহাদের অস্তিত্বের সঙ্গে। খাওয়ার এক পর্যায়ে ফারহাদ হঠাৎ বলে উঠল, নানু, তোমার কি মনে হয় ফারিয়ার জন্য কি ছেলে দেখা শুরু করব? ফারহাদের কথায় নানু মুচকি এসে তালে তাল মিলিয়ে বলল, কেন নয়, এমনিতেও সারাদিন চোখের সামনে ঘুরঘুর করে, আর পারছি না, এবার বিদায় করার ব্যবস্থা করো। কথাটি হাসি ইয়ার্কির ছলে বলল নানু। এদিকে ফারিয়া আর রেজওয়ানের অবস্থা আশঙ্কাজনক। ফারাদের এমন কথায় ফারিয়া তো রীতিমতো মৃদু কাঁপছে, নিঃশ্বাসগুলো দলা পাকিয়ে আটকে যাচ্ছে গলার মাঝামাঝিতে। রেজওয়ানকে ছাড়া আর কাউকে তার জীবনে কল্পনাও করতে পারে না। অপরদিকে রেজওয়ানের খাওয়া বন্ধ হয়ে গেছে, গলা থেকে খাবার আর নামছে না, বাকশক্তি হারিয়ে ফেলেছে, অনুভূতিহীন লাগছে নিজেকে। রেজওয়ান নিতান্তই ফারহাদকে সম্মানের সাথে ভীষণ ভয়ও পায়, তাই তো নিজের মুখে ফারিয়াকে বিয়ে করার প্রস্তাব দিতে পারছে না। তাই বলে কি ফারিয়াকে সে হারিয়ে ফেলবে? বুকের বাপাশে অদ্ভুতভাবে ব্যথা অনুভব হচ্ছে রেজওয়ানের। মেয়েটাকে সে অনেক ভালোবাসে, তাকে ছাড়া কিছুই বোঝে না। ভালোবাসা ছাড়াও মেয়েটা তার অভ্যাস হয়ে গেছে। ফারিয়া কথা কাটানোর জন্য ফারহাদের উদ্দেশ্যে বলল, কিন্তু দাদাই, আমার এখনো একটা ইয়ার বাকি আছে, আমি পড়তে চাই। আর নানু, তুমিও দাদাইয়ের কথার সাথে তাল মিলাচ্ছ। ফারিয়ার কথাই নানু হেসে উঠল। ফারহাদ পূর্ণ দৃষ্টি ফারিয়ার উপর রেখে বলল, তুই যতদূর পর্যন্ত পড়তে চাস আমি পড়াবো। তোর একটাও স্বপ্ন অপূরণ হতে দেব না। শুধু আমি চাই আমার বেঁচে থাকতে তোর একটা সুন্দর জীবন উপহার দিতে। কখন কি হয়ে যায় তার তো ঠিক নেই। ফারাদ কথাগুলি ভাবলেশীনভাবে বললেও এদিকে আসিলের বুক কেঁপে উঠল ফারাদের কথায়। গলা ধরে আসছে। ফারাদের দিকে এক পলক তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয় আসিল। ফারাদের যে অনেক শত্রু আছে এটা তো আসিলের আর বুঝতে বাকি নেই। লোকটা তার ভালোবাসা না বুঝলেও সে তো নিজের সবটা দিয়ে ভালোবাসে এই কৃষ্ণবর্ণ হৃদয়যুক্ত মানুষটাকে। কিন্তু তার এই হিংস্রতা আসিলের মন ক্ষুণ্ণ করে, তার ছোট্ট মনে ভেঙে বারবার। আসিল গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই বাজে পথ থেকে লোকটাকে বের করতে হবেই তাকে। ফারহাদ খাওয়া শেষ করে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলে, বনু, আজ ড্রাইভারের সাথে কলেজে চলে যা, রেজওয়ান যাবে না। ফারিয়া চমকে মাথা তুলল। আজ ফারহাদের এরকম ব্যবহারকে হজম করতে পারছে না। চোখের কোণে নোনা জলে ভরে উঠেছে। রেজওয়ানও উঠে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি উঠি, বলেই দাঁড়ালো না এক মুহূর্ত, বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। এদিকে আসিল কিছুই বুঝতে পারছে না ফারহাদ কি তাদের এই প্রেমের সম্পর্ক মেনে নেবে না। আসিল ও ফারহাদের পেছন পেছন উপরে চলে গেল। রুমে ঢুকে দেখলো ফারহাদ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছে হাতে। সব সময়ের মতো শার্টের সামনে দুটো বোতাম খুলে রাখা, যার ফলে লোভহীন বুক অনেকটা দৃশ্যমান। আসিলের রাগ হচ্ছে, কেন এত হট লুক নিয়ে অফিস যেতে হবে? মনে হচ্ছে ফারহাদকে তার মতো হিজাব পরিয়ে বাহিরে পাঠাতে। আসিল দ্রুত পায়ে ফারাদের সামনে গিয়ে তার পেশিবহুল বাহু ধরে নিজের সামনাসামনি করে আর একটা বোতাম লাগিয়ে দেয়। ফারাদ ভ্রু কুঁচকে কিছু বলতে যাবে তার আগে আসিল বলল, অফিসে যাচ্ছেন কোনো ফ্যাশন শোয়ে নয়, বুঝেছেন? বাইরে কত মেয়েরা, মানে কত লোকেরা আপনাকে দেখবে, আর সেখানে এরকম শার্টের বোতাম খুলে যেতে হবে কেন? ফারাদ ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল কিছুক্ষণ, সন্দিহান চিত্রে বলল, আর ইউ জেলাস অ্যাঞ্জেল? আসিল ভড়কালো। উফ, লোকটা সবসময় তাকে তার কথায় ফাঁসিয়ে দেয়। আসিল দেখেছে ফারাদের দিকে কিভাবে মেয়েরা নির্লজ্জ আর বেহায়ার মতো তাকিয়ে থাকে। আসিল ইনিয়ে বিনিয়ে কিছু বলতে গেলেও চুপ হয়ে যায়। ফট করে ফারিয়ার কথা মাথায় আসে। আসিল মুখভঙ্গিমা সিরিয়াস করে ফারাদের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আপনি আসলে কি করতে চাইছেন মিস্টার?
রেজওয়ান আর ফারিয়ার বিষয়টা জানার পরেও আপনি আসিলকে আর বলতে না দিয়ে ফারাদ বিছানা থেকে কোট গায়ে তুলে জড়াতে জড়াতে বলল, ভালোবাসার অনুভূতিযুক্ত মানুষকে সহজেই পেয়ে গেলে তার মূল্য থাকে না, তাই হয়তো আমারও কোনো মূল্য নেই আপনার কাছে। না চাইতেও কথাটি মুখ থেকে বেরিয়ে আসে আসিলের। ধীর কণ্ঠে বলা সত্ত্বেও ফারাদের কানে তা ঠিক পৌঁছায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায় না। কথাটি কোথাও না কোথাও ফারাদের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করেছে। মেয়েটাকে সে ভালোবাসে কিনা জানে না, তবে কোনো মূল্যে মেয়েটাকে হারাতে চায় না। ফারাদ ভুলে যাওয়ার চেষ্টা করে আসিলের বাবার কথা, কারণ মেয়েটাকে কষ্ট দেয়া বড় দায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফারাদ আসিলের সাথে খারাপ ব্যবহার করেই ফেলে। কি করবে, রাগ হলে সে নিজের সজ্ঞানে থাকে না। আসিল কথাটি বলেই ওয়াশরুমে ঢুকে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখে ফারহাদ নেই, হয়তো অফিসের জন্য বেরিয়ে গেছে। আসিল চুল আঁচড়ানোর জন্য ড্রেসিং টেবিলের সামনে বসতেই নজর কাড়ে আয়না। তার লাল রঙের লিপস্টিক দিয়ে আয়নাতে লেখা, আই এম ব্যাডলি অ্যাডিক্টেড টু ইউ, আমি তোমার প্রতি বাজেভাবে আসক্ত। লেখাটি পড়ে আসিল খাপছাড়া হাসলো। ফোন বের করে ফারাদের নাম্বারে একটা মেসেজ দিল, লিখলো, আমি তখন জেলাস ছিলাম না মিস্টার ডেভিল। সূর্যের তাপ বাড়ছে, সেখানে বেশি হট হয়ে বেরোলে শহরে মানুষদের মুশকিল হতে পারে। এদিকে অফিসে রেজওয়ান কাজ করছে ঠিকই, কিন্তু মনের মধ্যে বয়ে চলেছে ঝড়, সীমাহীন ব্যথা যা সহ্য ক্ষমতা অতিক্রম করছে। বারবার ফারিয়ার ছলছল চোখের কথা মনে পড়ছে। মনে হচ্ছে ছুটে চলে যায় ফারিয়ার কাছে আর মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরতে, যাতে মেয়েটা কোথাও পালাতে না পারে। ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করতে ব্যস্ত, দ্রুতগতিতে আঙুল চালাচ্ছে কিবোর্ডে। মাঝে মধ্যে আসিলের লজ্জামাখা শুভ্র রাঙা চেহারার কথা মনে পড়ছে, আর না চাইতেও ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠেছে। ফারাদের ভীষণ রকম ভালো লাগে যখন আসিল লজ্জায় লাল হয়ে যায়, লাজুকতায় মাথা নত করে নেয়। মেয়েটার প্রত্যেকটা আচরণ তাকে প্রতি মুহূর্তে পাগল করে। আচ্ছা, কি আছে এমন মেয়েটার মাঝে যা ফারাদের হিংস্রতাকেও মাঝে মাঝে হার মানায়, রাগ ঠান্ডা করে দেয়। হঠাৎ দরজায় টোকা পড়তেই ফারহাদের ঘোর কাটল। আওয়াজ করে বলল, কামিন। দরজা খুলে তানভীর মাথা বাড়িয়ে বলে, স্যার, মিস সোফিয়া এসেছে দেখা করতে চাইতে আপনার সাথে। কি করব? সোফিয়া নাম শুনতেই ফারহাদের মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। মেয়েটার জন্য তার অ্যাঞ্জেলের কত বড় ক্ষতি হতে যাচ্ছিল, সে কথাটা মনে হতেই চোয়াল শক্ত করে। চোখ বন্ধ রেখে দুইবার নিঃশ্বাস ফেলে ইচ্ছাহীনভাবে বলল, আসতে বলো। কিছুক্ষণের মধ্যে গুটি গুটি পায়ে সোফিয়া কেবিনে প্রবেশ করলো। ফারাদ নিচু চোখে একবার তাকালো। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেয়েটা। আগের মতো চেহারায় মেকআপের প্রলেপ নেই, নেই কোনো মাধুর্যতা। যা আছে তা শুধু বিষণ্ণতা। চোখের নিচে কালি পড়ে আছে বেশ গাঢ়। মনে হচ্ছে অনেক রাত নির্ঘুম পার করেছে। কুর্তি আর জিন্স পরিহিত মেয়েটা আনচান মনে হচ্ছে, কিছু বলতে চাইছে হয়তো পারছে না। ফারহাদ আবার নিজের চোখ ল্যাপটপে সীমাবদ্ধ রেখে গভীর স্বরে বলল, যা বলবে বলে ফেলো। সোফিয়া লাল হয়ে যাওয়া চোখ তুলল, হালকা নড়ে চড়ে ধীর কণ্ঠে বলল, আমায় ক্ষমা করে দাও ফারহাদ। ফারহাদ ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। সোফিয়া আবার বলল, আমার ভুল আমি বুঝতে পারছি ফারহাদ। আমি যেটা করেছি সেটা ক্ষমার দৃষ্টিতে না, ক্ষমার অযোগ্য। তোমার নিজের করে পেতে গিয়ে তোমার সাজানো সংসার আমি ভাঙতে গিয়েছিলাম। ওটা আমার ভালোবাসা ছিল না ফারহাদ, হয়তো জিদ ছিল। জানো, আমার মা বলতো কারো সাজানো সংসার ভাঙা কোনো ধর্মস্থান ভাঙার থেকেও বেশি বড় পাপ। হয়তো সেই পাপের শাস্তি আমি পাচ্ছি। প্রায় 3বার আমি সুইসাইড অ্যাটেম্প্ট করেছি, কিন্তু ভাগ্যই খারাপ, বেঁচে গেছি প্রতিটা মুহূর্তে। ধরা গলায়, তুমি আর তোমার ওয়াইফ পারলে আমায় ক্ষমা করে দিও। এই দেশে আর থাকতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। আজ রাতেই ইউএস চলে যাচ্ছি, তাই অপরাধবোধের জ্বলন্ত শিখা মারিয়ে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। প্লিজ ক্ষমা করো আমায়। এতটা কথা বলে থামল সোফিয়া। কত লুকিয়ে চড়িয়ে এসেছে সে। বাড়ির বাহিরে বের হতেই লোকেদের কটু উক্তি শুনতে হয় তাকে। এক রাতের কত এরকম ধরনের মেসেজ তার ফোন ভর্তি। ফারাদ তার এতগুলো কথায় অতি সাধারণ একটা উত্তর দিল, নিজের ভুল বুঝতে পেরেছে শুনে খুশি হলাম। সোফিয়া বুঝল ফারাদ তাকে এখানে আর দেখতে চায় না। না চাওয়াটাই স্বাভাবিক, তাই পেছনে ঘুরে দরজার দিকে যেতে নিলে আবার থেমে ঘুরে দাঁড়ায়। শান্ত গলায় বলল, একটা প্রশ্ন করব ফারহাদ? হুম। ফটোগুলো কি তুমি ভাইরাল করেছো, বা আমার এক্সকে দিয়ে তুমি করিয়েছো? ফারহাদ ঠোঁট বাঁকিয়ে চেয়ারে হেলান দিয়ে আরামে বসলো। হয়তো এই প্রশ্নের জবাব তার কাছে আগে থেকেই আছে। ছোট শ্বাস ছেড়ে বলল, কিছু কিছু পাপের শাস্তি সৃষ্টিকর্তা স্বয়ং নিজের হাতে রাখেন, যেখানে বান্দাদের হস্তক্ষেপের কোনো চান্স থাকে না। তোমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমি নামক বান্দার এখানে কোনো হাত নেই। হ্যাঁ, তোমাকে বাজে রকম শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু এইভাবে নয়। বেরিয়ে গেল সোফিয়া। তার জীবনে করা প্রতিটি ভুল আজ তার সুন্দর জীবন তছনছ করে দিয়েছে।
ফারাদ দীর্ঘশ্বাস ফেলে ফোন হাতে নিয়ে দেখলো আসিলের মেসেজ। কপালে 3টা ভাঁজ পড়ল। 45 মিনিট আগে এসেছে মেসেজটা। ফারাদ কৌতূহল নিয়ে মেসেজ অন করতেই বাঁকা হাসলো। মেয়েটা তাকে নিয়ে যে কি ভীষণ পরিমাণ পজিটিভ তা আর বুঝতে বাকি রইল না। তখন সন্ধ্যা 7:30। হঠাৎ করে অসময়ে বৃষ্টি আসায় ভীষণ রকম বিরক্ত ফারিয়া। এমনিতেও উদাস মন, তার উপর এই বৃষ্টি, সব মিলে ভীষণ রকম রাগ লাগছে তার। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, চোখ জ্বালা অনুভব করছে সে। অত্যন্ত চিন্তায় মগ্ন হয়ে কেটেছে আজ তার সারাদিন। প্রিয় মানুষকে হারিয়ে ফেলার ভয়, সাথে প্রিয় মানুষটার প্রতি একরাশ অভিমান ভর করেছে মনের গহীনে। সারাদিন আকাশ গম্ভীর হয়েছিল, যার পরিণামে বৃষ্টি নেমেছে অবিরাম। কলেজ থেকে এক ফ্রেন্ডের বাড়ি, আবার সেখান থেকে সোজা টিউশন, এইভাবেই আসছে দিন পার করছে। ভাগ্যক্রমে ব্যাগে ছাতা ছিল, কিন্তু এদিকে ড্রাইভারের আসার নামগন্ধ পর্যন্ত নেই। বিরক্তি, রাগ, অভিমান, অস্বস্তি, ক্লান্তি সব মিলিয়ে ফারিয়া বারে বারে ফোন টাইম দেখছে। হুট করেই কোথা থেকে একজন তার ছাতার নিচে এসে দাঁড়ায়। ফারিয়া ভয় পেয়ে পাশে তাকাতে দেখল রেজওয়ান তার পাশে দাঁড়িয়ে চুল ঝাড়া দিচ্ছে। কাঁধের অংশ আর তার চুলের সামনের টুকু ভিজে গেছে ছেলেটার। একটু দূরে তার গাড়ি রাখা। ফারিয়ার এবার রাগের মাত্রা বৃদ্ধি পেল। নাক মুখ ফুলিয়ে ছাতা নিয়ে সরে দাঁড়ালো রেজওয়ানের থেকে। রেজওয়ান অসহায় নয়নে তাকায়, পানিতে ভিজে যাচ্ছে সে। বেশ বুঝেছে আজ তার অনেক তেল খড় পড়াতে হবে তার প্রিয়সীকে মানাতে গেলে। মাথা থেকে চুইয়ে পড়া পানি থুতনির কাছ থেকে ঝাড়া মেরে ফেলে দিয়ে বিরাস গলায় বলে, আল্লাহ, তোমার এই পাপী দুনিয়ায় আমার মতো একটা নিষ্পাপ সুপুরুষের কোনো দাম নেই। দেখো না, আমার এই বৃষ্টিতে ভিজতে দেখেও মানুষের দয়া হয় না। ফারিয়ার আগে ফুঁসতে শুরু করেছে, ঢং দেখলে আর বাঁচে না, নিষ্পাপ নাকি? দাদাইয়ের সামনে মুখ খোলে না, আর এখন ফুলঝুরি ফুটছে মুখ থেকে। যতই হোক, এটা তার প্রণয় পুরুষ। মান অভিমান আলাদা, আর এই মানুষটা নিয়ে বিবেচনা আলাদা। ফারিয়া যেভাবে সরে গিয়েছিল, আবার একইভাবে সরে গিয়ে আবার রেজওয়ানকে ছাতার তলায় স্থান দেয়। রেজওয়ান বিস্তার হাসল। বেশ কিছু সময় দুজনের মধ্যে পিনপতন নীরবতা চলল। রেজওয়ান দীর্ঘশ্বাস ফেলে মুখ খুলল, কথা বলবে না আমার সাথে? উত্তর আসলো না। রেজওয়ান এবার ঘুরে দাঁড়ায়, ফারিয়ার কোমর ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। কিন্তু ফারিয়ার শরীর হঠাৎ করেই ঢলে পড়ে রেজওয়ানের বুকে। হাত থেকে ছাতা পড়ে যায়। বৃষ্টিতে দুজনের আধ ভেজা শরীর এখন পুরোই ভিজতে শুরু করেছে। এদিকে রেজওয়ান ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ফারিয়ার মুখ তুলে নাড়িয়ে বলে, এই ফারিয়া, কি হয়েছে তোমার? তাকাও আমার দিকে। না, কোনো রকম উত্তর আসে না। রেজওয়ান ফারিয়ার মুখ ধরায় বুঝতে পারে ফারিয়ার ভীষণ রকম জ্বর এসেছে। গা হাত পা অত্যাধিক রকমের গরম। রেজওয়ান আর 1 মিনিটও দেরি না করে তাকে পাজো কোলে তুলে গাড়ির দিকে রওনা হয়। সিটে বসিয়ে দিয়ে দ্রুত ড্রাইভ করতে শুরু করে। রাত প্রায় 9:30, কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা গেল না। এখনও পৃথিবীর বুকে অবিরাম বাধাহীন হয়ে ঝরে পড়ছে। ফারাদ তার ক্লান্ত আর ভেজা শরীর নিয়ে রুমে প্রবেশ করল। হালকা হলদে আলোর বাতি জ্বলছে সিলিংয়ের চারকোনায়। সাথে হোম থিয়েটারে যারা যারা সঙের মিক্স ভার্সন হালকা আওয়াজে চলছে। ফারাদ ভ্রু কুঁচকে ফেলল, কোট খুলে সোফায় রাখল। টাই ঢিলা করতে করতে রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখল, কিন্তু আসিলকে পেল না। হঠাৎ রুমের গানের তালে কারোর গলার আওয়াজ পেতেই ফারাদ ব্যালকনির দিকে উঁকি মারল। বেলকনির দিকে তাকাতেই ফারাদের সারা শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল, নজর হয়ে উঠল বেহায়া। হার্টবিট বেড়ে যাচ্ছে দ্রুত গতিতে। নিষিদ্ধ অনুভূতি মাথা চগর দিয়ে উঠছে। বেসামাল অবস্থায় পা বাড়ালো বেলকনির দিকে।